আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতে আমি আবার উপস্থিত হয়ে গেছি। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সরাসরি অঙ্কে চলে যাই। আমরা যেহেতু কাঠামোবদ্ধ অঙ্ক করছি ধারাবাহিকভাবে, আজকে আমাদের 6 নম্বর ক্লাস। কাঠামোবদ্ধ আমরা 7 নম্বর আজকে শুরু করব। 7 নম্বর বলতে আমি যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত যে সমস্যা, তোমাদের শীটে যে সমস্যাগুলো দেওয়া আছে কাঠামোবদ্ধের, সেখানকার আমি 7 নম্বর আজকে ধরবো। আমি 7 নম্বর প্রশ্নটা পড়ি। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে, যেটার দাম হচ্ছে 95 টাকা। একটি কলমের মূল্য দেওয়া আছে, যে দামটা হচ্ছে 20 টাকা। কত একটা ভাগ আছে, আমি আগে ভাগটা বের করি, ভাগফল ও ভাগশেষ বের করতে হবে। ওকে, আমি তুলে ফেলেছি আগেই। এখন এই প্রথমে এককের ঘর নিলাম। কয়বার যায়? 3 তিরিকে 9, তাই তো? শূন্য শূন্য না বসালেও চলে, তা আমি 6 নামালাম। 3 দুগুণে 6। এবারে শূন্য শূন্য না বসালে হয়, আর বসাচ্ছে কত? 2। 2 আবার 3 থেকে ছোট, তাহলে তো আবার 3 দিয়ে ভাগ যাবে না, তাই তো? কিন্তু কয়বার যাবে? 0 বার তো যাবে। 3 শূন্য 0, একবার যাবে না, 0 বার যাবে। কত বেরোলো? ভাগশেষ 2। তাহলে এই হচ্ছে আমার ভাগফল, এই হচ্ছে আমার ভাগশেষ, অর্থাৎ ভাগফল 320, ভাগশেষ 2। হলো তো? দেখো 7-এর খ আমি পড়ি। 3টি কলমের মূল্য। 3টি কলমের মূল্য পেতে গেলে আমাকে একটা কলমের মূল্য আগে জানতে হবে, কিন্তু একটা কলমের মূল্য তো ওখানে দেওয়া আছে, তাহলে আমার এটা বের করাটা কোনো অসুবিধার কিছু না, তাই তো? দেখো আমি তুলে ফেলেছি। একটি কলমের মূল্য আছে কত? 20 টাকা। তাহলে 3টা 3 গুণ বাড়বে, তাহলে গুণ করে দিয়েছি আমি। 20-এর সাথে 3, 60 টাকা। 3 20-এ 60 টাকা। তুমি 3 দিয়ে 20-কে আলাদা করে গুণ করে দেখো, 60 হবে, ঠিক আছে? তারপর গতে কি বলেছে? একটা বইয়ের মূল্য। একটা বইয়ের মূল্য কত হবে? এখানে কি বইটা কোথায় দেওয়া আছে দেখো তো, বইয়ের ইনফরমেশন দেওয়া আছে। একটা বইয়ের সাথে 3টা কলমের মূল্য একসাথে করে দেওয়া আছে, 95 টাকা। এখন আমি তো একটু আগে খতে 3টা কলমের মূল্য বের করেছি না? তার মানে আমার এটা জানা মান। এখন এখন আমি জানি যে 60 টাকা হচ্ছে 3টা কলমের মূল্য। এখন যদি আমি একত্র থেকে যেটা জানি সেটাকে আমি বাদ দিই, তাহলে যেটা চাওয়া হয়েছে সেটাকে আমি পাবো না, একটা বইয়ের মূল্য। তাই আমি করেছি বিয়োগটা। দেখো, একটি বই 3টি কলমের মূল্য 95 টাকা, 3টি কলমের মূল্য আমি জানি সেটা 60 টাকা। একটি বইয়ের মূল্য বিয়োগ করি, 5 থেকে 0 বাদ গেলে 0, 9 থেকে 6 বাদ গেলে 6 পরে 7 8 9 3। ঠিক আছে, এই হচ্ছে আমার 7 নম্বরের সলভ। 8 নম্বর প্রশ্নটা পড়ি। সুরমা প্রতি ডজন, এক ডজনে কয়টা থাকে বলতো? এক ডজনে কিন্তু 12টা থাকে। তা আমি আগে পড়ি। প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে, মানে একটা ডজনের দাম কত? 90 টাকা। এরকম সে 6 ডজন ডিম কি করে? বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে সে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। ওকে, আমি এখানে পড়ে গেলাম। আমি কত দেখলাম? একটা গুণ আছে, 28 গুণ 73, আমি তুলে ফেললাম। এবার আমি গুণটা আগে কমপ্লিট করি। 3 দিয়ে 8-কে গুণ করলে 3 8 24, 24-এর 4 বসবে, হাতে রইলো 2। 3 দিয়ে 2-কে গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে হাতের 2 যোগ করলে কত হয়? 8। 8 বসিয়ে ফেললাম। এবার আচ্ছা, এবার সূত্র মতে একটা শূন্য, এক লাইন যাওয়া মানে একটা শূন্য। 7 দিয়ে 8-কে গুণ করলে 7 8 56, 56 6 কেটে 6 বসালাম, হাতে রইলো কত? 5। 7 দিয়ে 2-কে গুণ করলে 7 দুগুণে 14, হাতের 5-এর সাথে যোগ হলে 4 আর 5 যোগ করলে 9, 1। দেখো তোমাদের সাথে মিলছে কিনা, আমি যোগ করছি কিন্তু এটা আবার যোগ করছি। এটা দেখা না, চিহ্নটা না দেখলেও হবে। 6 আর 8 যোগ করলে 8-এর পরে গুনি, 8-এর পরে 9 10 11 13 14, 14 4 হাতে 1, 9 আর 1-এ 10-এর 0, হাতে 1 1 1 2।
2044। দেখো সবার হয়েছে কিনা এই মানটা। 8-এর খটা দেখো, 6 ডজন ডিমের দাম কত? 6 ডজন বের করতে গেলে আগে আমি দেখি 1 ডজন আছে কিনা। এই দেখো প্রতি ডজন মানে কি 1 ডজন, 1 ডজনের দাম কত? 90 টাকা। তাহলে 6 ডজন ডিমের দাম কত হবে? 6 গুণ বাড়বে, তাই তো? দেখ পাশে আমি গুণটা করি। 6 শূন্য শূন্য 6 9 54, 540 টাকা। ক্ষয়ের আনসার শেষ। গতে কি বলেছে? সে ব্যাংকে কত টাকা জমা রাখে। আচ্ছা ব্যাংকের বিষয়টা আমি একটু দেখি। সুরমা প্রতি ডজন 90 টাকা ধরে 6 ডজন ডিম বিক্রি করে। 6 ডজনের দাম তো আমি জানলাম 540 টাকা, তাই তো? তার মানে সে 540 টাকার ডিম বিক্রি করে। সে যত টাকা পায়, কত টাকা পায়? 540 টাকা পায়। তার থেকে সে কি করে? 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। এই যে ডিম বিক্রি করে পায় কত টাকা? 540 টাকা। আমি প্রত্যেকটা এককের বরাবর যে এককের, এই যে এটা এককের ঘরে তাই আমি উপরে 0 দিয়েছি, এটা দশকের ঘরে তাই উপরে আমি 4 দিয়েছি, তারপর শতকের ঘরে 5। এখন কি 85 টাকা, তাই কি করতে হবে? সে ব্যাংকে কত টাকা জমা রাখে? 85 টাকা তো খরচ হয়ে যায়, তার মানে ওই টাকাটা আমাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করি। মনোযোগ দিয়ে দেখো, উপরে 0 নিচে 5, উপরে সংখ্যাটা ছোট, তাহলে পাশের থেকে 1 ধার করে এটাকে করলাম 10, এটা হয়ে গেল তখন 3। এখন 10 থেকে আমার 5কে বাদ দিতে হবে। 5-এর পরে 6 7 8 9 10, 5। 3 থেকে 8কে আমি বাদ দেওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না, কারণ 3 হচ্ছে 8 থেকে ছোট, তাই 5 থেকে আবার 1 ধার করে এটাকে কত করব? 13। এটা হয়ে গেল কত? 4। 13 থেকে 8কে আমার বাদ দিতে হবে। 8-এর পরে 9 10 11 12 13, কত হলো? 5। 455 টাকা। ওকে, সে ব্যাংকে জমা রাখে 455 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা। 9 নম্বর প্রশ্নটা পড়ি। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 3 গুণ। 8 বছর পূর্বে কন্যার বয়স ছিল 5 বছর। কত একটা ভাগ দেওয়া আছে, আমি আগে ভাগটার দিকে ফোকাস করি। এই যে ভাগটা আমি তুলে ফেললাম। প্রথমে আছে 8, আমি এককের ঘর নিলাম, দেখলাম যে 8 থেকে 4 ছোট, তাহলে আমাকে দশকের স্থান পর্যন্ত নিতে হবে। তাহলে কি 6 8 48, 6 বার গেল, কি হয়? সমান সমান সংখ্যা হলে বিয়োগ করলে কি 0, 0 না বসালেও হয়। পাশে কি আছে? 9, আমি 9 বসালাম, 9 নামালাম। এবার কয়বার যাবে? 9 তো 8 থেকে বড়, কয়বার যাবে? 8 একবার। 8 একে 8, 9 থেকে 8 বাদ দিলে কি 8-এর পরে 9, 1 ঘর। ওকে, তাহলে এখানে ভাগফল 61, ভাগশেষ 1 হয়ে গেল। খতে দেখো, বর্তমানে কন্যার বয়স কত? তাহলে কন্যার বয়স সম্পর্কে এখানে কি দেওয়া আছে? 8 বছর পূর্বে কন্যার বয়স ছিল 5 বছর, মানে 8 বছর আগে তার বয়স যখন 5 বছর থাকে, 8 বছর পরে তার বয়স কি আরো 8 বছর বেড়ে যাবে না? যা বয়স ছিল তার থেকে 8 বছর বেড়ে যাবে। তাই দেখো 8 বছর পূর্বে কন্যার বয়স ছিল 5 বছর, বর্তমানে কন্যার বয়স 5 বছরের সাথে আরো 8 বছর সামনে গেল, তার বেশি হলো, তাহলে মোট কত হবে? 13 বছর। 8 5 যোগ করলে 13। গতে কি আছে? পিতার বর্তমান বয়স কত? কি দেওয়া আছে? পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স তো আমি পেয়েছি খতে, তাই তো? কত? 13 বছর। অর্থাৎ কন্যার বয়স 13 বছর। এখন যেহেতু পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে কন্যার বয়স যা হবে তার থেকে তার সাথে 3টি গুণ হবে। 3 13 কত? 39। 3 10 9 39। তাহলে সুতরাং পিতার বয়স বা অর্থাৎ একদমই সোজা, এটা পিতার বয়স 39 বছর। ওকে, 10 নম্বরটা পড়ি।
একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম দেওয়া আছে 25 টাকা। তুলি 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে বাজারে গেল। এটা হচ্ছে আমার ক্লু। কত একটা যোগ আছে, আমি আগে যোগটা দেখি। যোগটা দেখো, পাশাপাশি যোগ। আমি কি করছি, উপর নিচে আবার তুলে ফেলেছি করার জন্য। 5-এর সাথে আমি 7 যোগ করি, 5-এর পরে 7 ঘর যাও, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 12-এর সাথে আরো 5, 12-এর পরে 13, 14, 15, 16, 17, 17-এর কত বসবে 7, হাতের হলো কত 1, হাতের 1 কি যোগ হবে এখানে, তাই তো। হাতের 1-এর সাথে 3 যোগ করলে 3 আর 1-এ 4, 4-এর সাথে 2 যোগ করলে কত হয়, 4-এর পরে 5, 6, 6-এর সাথে 8 যোগ করবো, 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14-এর কত বসবে 4, হাতের 1 কোথায় বসবে 1, 4 আর 1-এ হাতের 1 হচ্ছে 5, 5-এর সাথে 3 যোগ করলে 5, 6, 7, 8, 8, আর এটা কত 1-এর জায়গায় 1 বসবে, 1847। ঠিক আছে, এটাই হচ্ছে যোগফল। ক্ষতে কি দেওয়া আছে, 6টি খাতার দাম কত, একটা খাতার দাম দেওয়া আছে, 6টা খাতার দাম বের করতে পারবে। একটি খাতার দাম 25 টাকা। দেখো তোমার এই যে ক্লুতে সেখানে দেওয়া আছে একটি খাতার দাম 25 টাকা, তাহলে 6টি খাতার দাম কত, গুণ করি 6 দিয়ে। 5, 6, 30-এর শূন্য, হাতের হলো 3, 6 দুগুণে 12, 13, 14, 15, হাতের 3-এর সাথে যোগ করে 150, মানে 150 টাকা, 150 টাকা। এটা হচ্ছে 6টা খাতার দাম। পরে কি চেয়েছে, পেন্সিল ও খাতা কিনতে তুলির কত টাকা প্রয়োজন। তুলি খাতা কিনেছে কয়টা, 6টা, 6টার দাম আমি জানি কত, 150 টাকা। পেন্সিল কিনেছে কয়টা, 5টা, 5টার দাম কি আমি জানি, জানি না এখনো। কিভাবে জানবো, কারণ আমাকে একটা পেন্সিলের দাম দেওয়া আছে, তাই আমি সেখান থেকে আমাকে 5টা পেন্সিল যেহেতু সে কিনেছে, 5টা পেন্সিলের দাম আগে বের করতে হবে। তখন বের করেছি, একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম কত হবে 100 টাকা, গুণ করেছি। ঠিক আছে, এবার আমি 5টা পেন্সিল সে কিনেছে আর 6টা খাতা সে কিনেছে, এগুলোকে একত্র করলে আমি বুঝতে পারবো তুলি কত টাকা তার প্রয়োজন। মানে হচ্ছে যোগ করতে হবে, 6টি খাতা কিনতে লাগে কত 150 টাকা। এখন কি যোগ করতে হবে, তাই তো। সুতরাং তুলির প্রয়োজন, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 1-এর সাথে 1 যোগ করলে 2, তুলির প্রয়োজন হচ্ছে 250 টাকা। দেখো 11 নম্বর প্রশ্নটা পড়ি। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, মায়ের বর্তমান বয়স দেওয়া আছে 45 বছর। কত একটা গুণ আছে, আমি গুণটাকে করে ফেলি। এখন গুণ গুণ তুলে ফেলেছি, উপর নিচে করে ফেলেছি। 3 দিয়ে 8-কে গুণ করবো, 3 8 24-এর 4, হাতের হলো 2, 3 4 12, হাতের 2 যোগ করলে কত হয় 12, 13, 14। সূত্রে শূন্য বসালাম। তারপর কি 8 দিয়ে 9-কে গুণ করলে 8 9 72-এর 2, হাতে কত 7, 4 9 36, 37, 38, 39, 40, 8 9 72-এর 2, হাতের হলো 7, 4 9 36-এর সাথে 7 যোগ করো, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 4 আর 0 যোগ করলে 4, 4 2 6, 3 আর 1 হচ্ছে 4, আর কত 4। এই গুণফল কত, আমি পাশে বসাচ্ছি না, তাই তো। এর আগেও বোধহয় আমি যোগ বিয়োগ যেটাই করেছি বসাইনি, তাই না। তোমরা কিন্তু বসিয়ে নিবে পাশে, আমি যখন বের করছি পাশে আবার বসিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে। একটু মিস্টেক হয়ে গেছে, ওটা ড্রপ হয়ে গেছে। খ পড়ি, পুত্রের বর্তমান বয়স কত, কি দেওয়া আছে, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের কি 3 গুণ। পুত্রের বয়সের সাথে 3 গুণ করলে সেটা মায়ের বয়স পাওয়া যাবে, কিন্তু পুত্রের বয়স তো এখানে দেওয়া নেই, পুত্রের বয়সে তো চাওয়া হয়েছে। মায়ের বয়সে দেওয়া আছে 45 বছর, তাহলে মায়ের বয়সের সাথে পুত্রের বয়স এখন কি সম্পর্ক সেটাকে আমাকে একটু বুঝতে হবে। মায়ের বয়স যেহেতু পুত্রের বয়সের 3 গুণ, মানে 3 গুণ করলে মায়ের বয়স পাওয়া যাবে। পুত্রের বয়স আবার পাওয়া যাবে কি মায়ের বয়সকে 3 দিয়ে ভাগ করলে, তাই তো। মায়ের বয়সের 3 ভাগের 1 ভাগ হচ্ছে পুত্রের বয়স, মানে পুরো উল্টা প্রসেস। তাহলে পুত্রের বয়স সমান মায়ের বয়স ভাগ হচ্ছে 3। মায়ের বয়স কত বলেছে 45 বছর দেওয়া আছে, মায়ের বয়স 45 বছর। এখন আমাকে ভাগ করতে হবে, ভাগটা আমি একটু দেখাই। দশকের স্থান নিলাম, একবার যাবে 3 1 3, 4 থেকে 3 গেলে 1, এই 5 নামালাম, 3 5 15, তার মানে 3 15 45, তাই তো।
15 বছর। আমি কার বয়স পেলাম? পুত্রের বয়স পেলাম। এবার গতে কি দেওয়া আছে? 20 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। যোগফল বের করতে হবে। তার আগে আমাকে জানতে হবে 20 বছর পরে মায়ের বয়স কত হবে, 20 বছর পরে ছেলের বয়স, পুত্রের বয়স কত হবে। 20 বছর পরে মায়ের বয়স হবে, বাড়বে, তাই তো? আগে ছিল 45, এখন মানে 45। 20 বছর পরে আরো 20 বছর বৃদ্ধি পেয়ে হবে কত? 50 হলো 5, 4 আর 2 6, 65 বছর। পুত্রের বয়স এখন কত? 15। 15-এর সাথে আরো 20 যোগ হবে, মানে 20 বছর সামনে এগোবে, কত হবে? 5, 2 আর 1 3, তাই তো? 35 বছর। সুতরাং 20 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে কত? 5 আর 5 যোগ করব, 5 এর পরে 5 4, 5 এর পরে 6 7 8 9 10 এর 0, হাতে রইল 1। 6 এর সাথে হাতের 1 যোগ হলে 6 আর 1 7, 7 এর সাথে 3 যোগ হবে, 7 এর পরে 8 9 10, 100 বছর। এটাই চাওয়া হয়েছে, 20 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত। দেখো তোমাদের বাড়ির কাজ, এই যে শীটটা আছে সেটারই আমরা কাঠামো মতো আছে 7 থেকে 11 নং সলভ করেছি। যে কটা সলভ করেছি সে কটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আবার সামনে এগোবো, সামনের ম্যাথগুলো ধরবো। তো যেটা হোমওয়ার্ক দিলাম সেটা অবশ্যই তোমরা কমপ্লিট করে ফেলবে, এবং নেক্সট ক্লাসে আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।